এই ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস 2023 প্রিলিমস এক্সামিনেশনের ম্যাথ এবং রিজনিং কোশ্চেনগুলো আমরা সলভ করব। চলো শুরু করা যাক। টোটাল ম্যাথ এবং রিজনিং মিলিয়ে নাম্বার অফ কোশ্চেন্স 25। প্রথম কোশ্চেন কি, কোনো মূলধনের বার্ষিক 6.1 হারে কত বছরে দ্বিগুণ হবে? দেখো, যদি দ্বিগুণ হবে তার মানে কি? দ্বিগুণ হবে মানে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল সমান সমান হবে। মানে যত টাকা ইনভেস্ট করেছিল, ধরো পি টাকা ইনভেস্ট করেছিল, আবার ইন্টারেস্টও পেয়েছে পি টাকা, তবেই তো সেটা হবে 2p। তাহলে ইন্টারেস্ট হবে প্রিন্সিপালের সমান, তখন টাকাটা দ্বিগুণ হবে। তাহলে 6.1 হারে কত বছরে দ্বিগুণ হবে? কিছু বলা নেই, মানে সিম্পল ইন্টারেস্ট। তাহলে ফর্মুলা কি হচ্ছে? ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম ডিভাইডেড বাই 100। তাহলে এখানে দেখো কি বললাম, ইন্টারেস্ট কি হবে? প্রিন্সিপালের সাথে সমান। তাহলে আই এর জায়গায় আমি পি লিখে দিতে পারি, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। তাহলে পি আর পি কেটে যাবে, তাহলে আর টি হবে 100। এখানে আর আমি জানি, তাহলে টি ইকুয়ালস টু টি বের করতে হবে 100 ডিভাইডেড বাই আর। আর কত? 6.1 6.1 মানে 25/4। তাহলে 100 ডিভাইডেড বাই 25/4, চারটা চলে যাবে উপরে, তাহলে 100 ইন্টু 4/25, 25×4 100, 4×4 16। 16 বছরে মূলধনের দ্বিগুণ হবে। দেখো, এইভাবে তুমি নাও করতে পারো, এইভাবে করলে তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। কিন্তু তুমি অন্য ভাবে করতে পারো। কি? দেখো, বার্ষিক এত শতাংশ হারে বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ হতে গেলে বৃদ্ধি কত পার্সেন্ট হতে হবে? 100%। মানে যত পার্সেন্ট আমি ইনভেস্ট করেছি 100% যদি বৃদ্ধি হয় তাহলে তো দ্বিগুণ হবে। সেক্ষেত্রে 6.1 হার মানে 25/4% এত হারে প্রতি বছর বাড়ছে, এবং সিম্পল ইন্টারেস্ট। তাহলে 100% কত বছর বাড়বে? তাহলে 100 ডিভাইডেড বাই 24, 25/4, চারটা উপরে চলে যাবে, 100 ইন্টু 4 25। একদম শুরুতেই তুমি 16 বছর বের করে নিতে পারো। এই আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100 এই ফর্মুলা ইউজ না করে একদম বেসিক কনসেপ্ট থেকে এটা করতে পারো। যেটা তোমাদের ঠিক মনে হয়, যেভাবে করলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না, সেভাবেই করবে। দুটোতেই কোনো টাইম লাগছে না। নেক্সট কোশ্চেন, ইফ 12 জানুয়ারি 2024 ওয়াজ ফ্রাইডে, দেন হোয়াট উইল বি 7th জুন অফ 2025? 12 জানুয়ারি 2024 যদি ফ্রাইডে হয়, তাহলে 7 জুন 2025 কি? দেখো, আমি এই ক্যালেন্ডারের উপরে পুরো একটা ভিডিও বানিয়েছি, যেখানে এই কোশ্চেনটা আমি সলভ করিয়েছি। আমি আই বাটনে পুরো সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, যেখানে তোমরা ক্যালেন্ডারের কোশ্চেন কীভাবে সলভ করবে সেটা তোমরা জেনে যাবে। এখানে আমি এটাও সলভ করে দেখাচ্ছি। এখানে আমি দেখো, 12 জানুয়ারি 2024 থেকে নেক্সট 12 জানুয়ারি 2025, এটা 1 বছর। এটা কতদিন হবে? 366 দিন। কারণ 2024 একটা লিপ ইয়ার, এবং এখানে ফেব্রুয়ারি মাস 29 দিন। তাহলে হবে 366 দিন, 7 দিয়ে ভাগ করলে নাম্বার অফ অড ডেজ 2। এরপর 12 জানুয়ারি অবধি হয়ে গেছে। জানুয়ারিতে আর বাকি আছে কতদিন? 19 দিন। ফেব্রুয়ারিতে বাকি আছে 28 দিন 2025 ফেব্রুয়ারিতে। মার্চে 31 দিন, এপ্রিলে 30 দিন, মেতে 31 দিন, জুনে 7 দিন। তাহলে এখানে নাম্বার অফ অড ডেজ কত হবে? আগে একটা নাম্বার অফ অড ডেজ ছিল 2, আর 19-এর জন্য হবে 7 দিয়ে 14, 5, 28-এর জন্য 0, 31-এর জন্য 3, 30-এর জন্য 2, 31-এর জন্য 3, 7-এর জন্য 0। নাম্বার অফ অড ডেজ 7 কেটে গেল, 3 2 5 আর 3 8, অর্থাৎ নাম্বার অফ অড ডেজ 1। তাহলে ফ্রাইডে যদি হয় তাহলে হবে 7 জুন হবে শনিবার। নাম্বার অফ অড ডেজ যেহেতু 1, তাহলে ফ্রাইডের সাথে 1 যোগ করে দিলে তারপরের দিন শনিবার। যদি এই কোশ্চেনটা বুঝতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয়, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ক্যালেন্ডারের পুরো চ্যাপ্টারটা সেখানে পেয়ে যাবে। তাহলে তোমাদের পুরো ডাউট সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে, এবং যারা ক্যালেন্ডারটা জানো তাদের জন্য ঠিক আছে। নেক্সট কোশ্চেন, the ratio of the collection of storybooks of Robi and Madhu 2:3 respectively, after purchasing of 6 new books by Madhu, the ratio of their books would be 1:3. How many books did they have earlier? তাহলে রবি আর মধু এদের বইয়ের অনুপাত 2:3। ঠিক আছে, মধু কি করেছে? আরো 6টা বই কিনেছে, +6 করেছে, এবং তাহলে কি হয়েছে? ওদের অনুপাত 1:3 হয়েছে।
দেখো কীভাবে করতে পারি। ধরে নাও শুরুতে রবির কাছে বই ছিল 2x, মধুর কাছে বই ছিল 3x, এবং মধু পরে কটা বই কিনেছে? 6টা। তাহলে এটা কী হবে? 3x + 6। তাহলে 2x এবং 3x + 6 এটার অনুপাত 1:3। তাহলে 2x by 3x + 6 = 1/3। ডায়াগোনালি মাল্টিপ্লাই করলে 6x = 3x + 6, 3x = 6, x = 2। তাহলে 4টে এবং 6টা। তা রবির কাছে বই ছিল 4টে এবং মধুর কাছে বই ছিল 6টা। অপশান দেখি, 4টি এবং 6টি, এই যে অপশান বি। এছাড়াও আরেকটা ভাবে করা যেতে পারে। শর্টকাট মেথডটা কী হবে? শর্টকাট মেথডটা দেখো, এখানে কি আছে? রবি এবং মধুর অনুপাত আছে, বইয়ের অনুপাত আছে 2:3। মধুর 6টা অ্যাড করার পরে অনুপাত হয়েছে 1:3। রবির কটা অ্যাড হয়েছে? একটাও অ্যাড হয়নি, 0। এখানে ডায়াগোনালি গুণ করো এবং এদের ব্যালেন্সটা লিখো। 2 3 6 -3 3, 6 -3 -0 6। 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2। 2 দিয়ে এটার সাথে গুণ করবে, এটার সাথে গুণ করবে, 4 6। এটা শর্টকাট মেথড। এই ধরনের আমি রেশিও এবং প্রপোর্শনে আরও এরকম শর্টকাট মেথডে কোশ্চেন করিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে খুব কয়েক সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে। এক্স ধরেও করতে পারবে, এক্স ধরে করলে 1 মিনিট টাইম লাগবে। আমি যে মেথডটা করলাম, এই শর্টকাট মেথডটা করলে তোমাদের কয়েক সেকেন্ড টাইম লাগবে। যারা বুঝতে পারলে তাদের ভালো, না বুঝতে পারলে কমেন্টে আমাকে জানাবে, আমি বিশদে এটাকে এক্সপ্লেন করে দেবো। আরও এই ধরনের কোশ্চেন করিয়ে দেবো, তাহলে তোমাদের এই শর্টকাটটা আয়ত্ত হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, হাউ মেনি টাইমস ডাজ 7/11 occur from 1 to 7? তাহলে 1 থেকে 7-এর মধ্যে 7/11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি? এই কোশ্চেনটা পড়ে আমার যেটা মনে হয়েছে সেটা হলো 1 থেকে 7, এখানে দেখো 7টা ইন্টিজার আছে, 7টা ইন্টিজার 7/11 এটা একটা ভগ্নাংশ। প্রত্যেকটা ইন্টিজার, এবং এই ভগ্নাংশটা একের থেকে ছোট ভগ্নাংশ, একের থেকে ছোট ভগ্নাংশ। তাহলে প্রত্যেকটা ইন্টিজারের জন্য এই ভগ্নাংশটা একবার করে থাকবে, প্রত্যেকটা ইন্টিজারের মধ্যে একটা করে থাকবে। তাহলে 1 থেকে 7-এর মধ্যে 7টা ইন্টিজারের মধ্যে এই ভগ্নাংশটা একটা করে থাকবে। তাহলে টোটাল এই ভগ্নাংশটা সংখ্যা হবে 7টা। আশা করি এই কোশ্চেনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট, একটি কাজ একটি কাজ 9 দিনে করে, বি কাজটি 6 দিনে করে, তাদের সাথে সি এসে যোগ দেওয়ায় তারা মোট 3 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। সি একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারে? দেখো একদম শর্টকাট মেথডেই তোমাদেরকে কোশ্চেনটা দেখাই। এ করে 9 দিনে, বি করে 6 দিনে, তাহলে 9 এবং 6-এর এলসিএম বের করো, 18। তাহলে ধরে নাও এটা হচ্ছে মোট কাজ, মোট কাজ হচ্ছে 18। তাহলে বি 6 দিনে করে, তাহলে প্রতিদিন কতগুলো করে কাজ করবে? 3টে। এ কাজটা 9 দিনে করে, তাহলে প্রতিদিন কতগুলো করে কাজ করবে? 2টো। তাহলে এ এবং বি মিলিয়ে প্রতিদিনে কটা কাজ করে? 5টা। ঠিক। সি যদি ওদের সাথে যোগ দেয় তাহলে টোটাল কাজটা 3 দিনে হয়ে যায়, 3 দিনে। তাহলে মোট কাজ 18, যদি 3 দিনে হতে হয় তাহলে প্রতিদিন কত করে কাজ হবে? প্রতিদিন 18 ভাজিত 3 সমান 6টা, প্রতিদিন 6টা করে কাজ হচ্ছে। এ এবং বি মিলিয়ে প্রতিদিন 5টা কাজ করে, তাহলে সি প্রতিদিন কটা কাজ করে? একটা কাজ করে পার ডে। তাহলে সি যদি একটা কাজ করে পার ডে, তাহলে 18টা কাজ কত দিনে করবে? 18 / 1, তখন 18 দিনে। বুঝতে পারলে? উত্তর হবে 18। কয়েক সেকেন্ডে, আমি এখানে তো এক্সপ্লেন করলাম, যদি এক্সপ্লেন না করতাম তাহলে তো নিজে নিজে খুব কয়েক সেকেন্ডে হয়ে যেত। তোমরা এই ধরনের ভাবে এইভাবে প্র্যাকটিস করো, আমি যেভাবে দেখালাম এভাবে প্র্যাকটিস করলে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কোশ্চেনগুলো সলভ করতে পারবে। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেনে যাই। চুজ দ্য কারেক্ট অ্যান্সার। সাম অফ টু ইরেশনাল নাম্বারস ইজ এ ইরেশনাল। ইরেশনাল নাম্বার যারা জানো না তারা আমার নাম্বার সিস্টেমের ভিডিওটা দেখবে। নাম্বার সিস্টেমের ভিডিও আমি আই বাটনে দিয়ে দেবো। সেখানে ইরেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, সমস্ত যা যা ধরনের নাম্বার আছে সমস্ত নাম্বার আমি ডিসক্রাইব করে দিয়েছি, ভালোভাবে এক্সপ্লেন করে দিয়েছি, তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ইরেশনাল নাম্বার, সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ এ ইরেশনাল নাম্বার, এটা ভুল। কারণ কি? দেখো, √2 এটা একটা ইরেশনাল নাম্বার, 1 - √2 এটা একটা ইরেশনাল নাম্বার, এই দুটো যদি যোগ করে দিই তাহলে কি হবে? এটা
এটা কেটে গেল 1, 1 কি রেশনাল নাম্বার, তাহলে এইটা ভুল। সঠিক উত্তরটি চাইতে সাম অফ টু ইরেশনাল নাম্বারস ইজ অলওয়েজ এ রেশনাল, অলওয়েজ রেশনাল হবে না, যদি √2 প্লাস √2 হয় তাহলে 2√2, এটা কি ইরেশনাল নাম্বার, তাহলে এটা হবে না। সাম অফ টু ইরেশনাল নাম্বারস ইজ নট অলওয়েজ অ্যান ইরেশনাল, দুটি অমূলত সংখ্যা যোগফল সর্বদা অমূলত সংখ্যা নয়, এটা ঠিকই বলেছে, সর্বদা অমূলত সংখ্যা নয় তো, কখনো কখনো মূলদও হতে পারে, এটা সঠিক বলেছে, তাহলে এই অপশনটা সঠিক, সি। নেক্সট, চুজ কমপ্লিট দ্য প্যাটার্ন, কমপ্লিট দ্য প্যাটার্ন, শ্রেণীটি সম্পূর্ণ করতে হবে। এটা একটা রিজনিং এর কোশ্চেন। দেখো এই ধরনের কোশ্চেনগুলো, দেখো এটা একটা সিরিজ, একটা সিরিজ, এখানে একটা সিরিজ, এখানে কোশ্চেন মার্ক, এটা কমপ্লিট করতে হবে। 5 থেকে 1 বেড়ে হয়েছে 6, 6 থেকে 1 বেড়ে হয়েছে 7, 7 থেকে 1 বেড়ে হয়েছে 8, 8 থেকে 1 বেড়ে হয়েছে 9, 8 থেকে 4 বেড়ে হয়েছে 12, 12 থেকে 4 বেড়ে হবে 16, উত্তর হবে 16। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট, হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল, ঘড়িতে 9টা যখন 15 যখন বাজে তখন ঘন্টা এবং মিনিটের কাটার মধ্যে ডিগ্রি কোণ তৈরি করবে, কত ডিগ্রি কোণ তৈরি করবে, কত ডিগ্রি কোণ তৈরি করবে? খুবই সিম্পল, একটা যদি ঘড়ি ভাবো, 9 ঘরটা কোথায় থাকে? এখানে। 3 ঘরটা কোথায় থাকে? এখানে। 9টা 15 কি হবে? ঘন্টার কাটা এখানে থাকে, মিনিটের কাটা এখানে থাকে, তাহলে কত ডিগ্রি কোণ হবে? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। খুবই সহজ কোশ্চেন। Add up the natural numbers from 1 to 100 and what is the value of the addition? 1 থেকে 100 অব্দি স্বাভাবিক সংখ্যা। দেখো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাও যারা জানো না তারাও আমার ওই নাম্বার সিস্টেমের ভিডিওটা দেখবে, সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। তাই স্বাভাবিক সংখ্যা যোগফলের একটা সূত্র আছে, কি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার 1 থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হলো n ইন্টু n প্লাস 1/2। n কি? 100, এখানে 1 থেকে 100 অব্দি, 100 ইন্টু 101 ডিভাইড বাই 2, 250, 50 ইন্টু 101, 505, 0, 50, 50, অপশন বি। খুবই সহজ। নেক্সট, মিতা ও অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাসের পর মিতা আরো 500 টাকা যোগ করলো। অরুণ একই সময়ে 300 টাকা তুলে নিল। বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা এবং অরুণের লাভ কত হলো? তাহলে মিতা এবং অরুণ এদের লাভের অনুপাতটা কিভাবে বের করবো? যে পরিমাণে ইনভেস্টেড আছে, যে পরিমাণে টাকা ইনভেস্ট করেছে, সেই ইনভেস্টমেন্ট ইনটু কত দিনের জন্য ইনভেস্ট করেছে, তাদের যে মাল্টিপ্লিকেশন, সেটার যে রেশিও, সেটাই হলো তাদের লাভের রেশিও। সেভাবেই সেই প্রপোর্শনেই তাদের লাভটা ভাগ হয়। ঠিক আছে, তাহলে মিতা প্রথমে 700 টাকা ইনভেস্ট করেছে, 4 মাস সেটা ইনভেস্টেড ছিল, তাহলে 700 ইন্টু 4। ঠিক আছে, অরুণ ইনভেস্ট করেছে 900 টাকা, সেটা কতদিন ইনভেস্টেড ছিল? 4 মাস। এরপরে মিতা আরো 500 টাকা ইনভেস্ট করেছে, তাহলে প্লাস 700 পাশে 1200 ইন্টু কতদিন হবে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, মানে 12 মাসের জন্য টোটাল ইনভেস্টমেন্ট, 4 মাস আগে হলো, আরো 8 মাস। অরুণ কি করলো? অরুণ উইথড্র করে নিল 300 টাকা, তাহলে ওর কত টাকা হয়ে গেল? 600 টাকা। 600 ইন্টু 8। মিতা এবং অরুণ কত টাকা করে ইনভেস্ট করেছে সেটা রেশিওটা বের করতে হবে, এবং কত দিনের জন্য ইনভেস্ট করেছে। তাহলে মিটারটা দেখো, যেহেতু এটা রেশিও, আমি 100 দিয়ে পুরো রেশিওটাকে ভাগ করে দিতে পারি, তাহলে এই শূন্যগুলো কেটে যাবে, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এখানে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, কেটে যাবে, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, পুরোটাই তো রেশিও। তাহলে 7 4 28, 12 8 96, এদিকে আছে 4 9 36, 6 8 48, যোগ করলে কত হবে? 124 ইস টু, এটা কত হবে? 84। তাহলে 4 3 12, 1 4 21, 31 ইস টু 21। ঠিক আছে, তাহলে মিতার লাভের পরিমাণ কত হবে? টোটাল প্রফিট ইন্টু 31/52। সিমিলারলি অরুণের হবে প্রফিট ইন্টু টোটাল প্রফিট ইন্টু
21/52। টোটাল প্রফিট কত এখানে? 1720 টাকা। তাহলে মিটার কত হবে? 1720 ইন্টু 31 ইন্টু 52। 1720 তো ঠিক দেখলাম? প্রফিট হ্যাঁ 1720 ঠিক। 4 দিয়ে কেটে যাবে এটা, 4 13 4 52, 4 4 16, 1 12, 4 3 12, 0, 13 3 39, কাটছে না। 13 3 39, 4 40, 13 3 39, 1। দেখো ফ্র্যাকশন চলে আসছে। এখানে কি একটা ফ্র্যাকশনে আছে? না, একটা ফ্র্যাকশনে নেই। এবং তাহলে এটা যদি 33 হয় আর এটা যদি 31 হয় তাহলে কত হচ্ছে? 3 3 9 9 3 12 2 10, 1023। 1023-এর কাছাকাছি কিছু আছে না, তাহলে নান অফ দ্য অ্যাবাভ। বুঝতে পারলে? উত্তর হবে নান অফ দ্য অ্যাবাভ। রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? তাহলে কস্ট প্রাইস জানি 115, লাভ জানি 20%, তাহলে কি বের করতে হবে? সেলিং প্রাইস। কীভাবে বের করবো? সেলিং প্রাইস ইকুয়ালস টু কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ডিভাইড বাই 100। তাহলে এখানে কস্ট প্রাইস কত? 115 ইন্টু কত লাভ হয়েছে? 20%, তাই 120/100। 2 5 10, 2 6 12, 5 23, 3 6 18, 1 138, 138 টাকা। এটা হলো সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য, সেই একরকমই ইনভেস্টমেন্টের অঙ্ক যেটা একটু আগে দেখছিলাম, অমল এবং বিমল। তাহলে এখানে লিখি অমল এবং বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করে। তাহলে বিমল কত টাকা ইনভেস্ট করছে সেটা দেওয়া নেই, ঠিক আছে। মোট লাভ 69 টাকা এবং বিমল 46 টাকা লভ্যাংশ হিসেবে পেলে বিমল কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? তাহলে অমল 500 টাকা 9 মাসের জন্য, অমলেরটা হচ্ছে 500 ইন্টু 9, বিমলেরটা জানি না কত টাকা, তার ধরে নিলাম x টাকা, ক মাসের জন্য? 6 মাসের জন্য। এটা হচ্ছে এদের লাভের পাওয়ার অনুপাত, লভ্যাংশের অনুপাত হওয়ার কথা। টোটাল লাভ হয়েছে 69 টাকা, বিমল পেয়েছে 46 টাকা, তাহলে অমল কত পেয়েছে? 23 টাকা। তাহলে এদের লাভের অনুপাত কত হচ্ছে? 1:2। ইনভেস্টমেন্টটাও সেই অনুপাতে হবে 1:2। তাহলে 500 ইন্টু 9 ডিভাইডেড বাই 6x ইকুয়ালস টু 1/2। তাহলে হলো 6x ইকুয়ালস টু 9 ইন্টু 1000, 3 2 3 তিরিকে 9, 2 500, x ইকুয়ালস টু 1500। তাহলে বিমল ইনভেস্ট করেছিল 1500 টাকা। আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো। যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে সেটা তোমরা কমেন্টে জানাবে, এবং এই ভিডিও শেষে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও প্রোভাইড করবো যেখানে তোমরা তোমাদের কোনো কোয়ারি জানাতে পারবে। মূলত সংখ্যার মান, যাদের এই নাম্বার সিস্টেম নিয়ে কোনো সমস্যা আছে তারা কিন্তু আমার চ্যানেলে নাম্বার সিস্টেমের উপর পুরো একটা ভিডিও আছে, সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারো। দেখো মূলত সংখ্যার মান কি হবে। অপশন 1 এক্সপ্রেসিবল ইন রিকারিং ডেসিমেল, আবৃত দশমিকে প্রকাশযোগ্য। হ্যাঁ, রিকারিং ডেসিমেলে প্রকাশযোগ্য, মানে যেটা পৌনাপুনিক হয় সেভাবে প্রকাশ করে যেতে পারে রেশনাল নাম্বারকে। ঠিক ঠিক আছে। এটা নট এক্সপ্রেসিবল ইন রিকারিং ডেসিমেল, এটা তো ভুল। অলওয়েজ এক্সপ্রেসিবল ইন রিকারিং ডেসিমেল, এটাও ভুল। সর্বদা তো আবৃত দশমিকে প্রকাশ করা যায় না, তাহলে তো বলতে হবে না। তাহলে অপশন 1। নেক্সট কোশ্চেন, 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে 12টি কমলা লেবু 5টি ঝুড়িতে রাখতে হবে। কিভাবে সম্ভব? there are 3 oranges, দুটি ঝুড়িতে 3টি করে হবে 6টি, 3টি ঝুড়িতে 2টি করে 6টি, 12টি। ঠিক, দুটি অরেঞ্জ 3টি ঝুড়িতে 6টি, একটি অরেঞ্জ 2টি বাস্কেটে। আচ্ছা, 3টি ঝুড়িতে 2টি করে 6টি, ঠিক আছে। দুটি ঝুড়িতে 1টি করে, একটি ঝুড়িতে 4টি, কটি হলো? 12টি। ঠিক আছে, কিন্তু এখানে কটা ঝুড়ি? 2টা ঝুড়ি, 3টে ঝুড়ি, 5টা আছে তো 5টা ঝুড়ি, এখানে 6টা ঝুড়ি হয়ে গেছে, তাহলে এটা সম্ভব না। 4টে ঝুড়িতে 2টি করে 8টা, একটি ঝুড়িতে 4টি প্লাস 4 12টা। ঝুড়ি কটা হয়েছে? 4টা,
আর একটা 5টা, এটাও সম্ভব। এ আর সি কারেক্ট তো হলো না, এ আর সি কারেক্ট, এই দুটো অপশনই কারেক্ট। নেক্সট, 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার/ঘন্টা এবং 30 কিলোমিটার/ঘন্টা বেগে একই সময় যাত্রা শুরু করলো। ঠিক আছে, তাহলে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন মাঝখানে দূরত্ব 120 কিলোমিটার, এদিক থেকে যাত্রা শুরু করেছে, একে অপরের অভিমুখে যাত্রা শুরু করেছে। একজনের গতিবেগ 60 কিলোমিটার/আওয়ার, একজনের গতিবেগ 30 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে, অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। মানে এই এই যে 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে যাচ্ছে, সে 40 মিনিট গেল, তারপর থেমে গেল। ঠিক আছে, অপর ট্রেনটি কতক্ষণ পরে প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে? ঠিক আছে, দেখা যাক। তাই 40 মিনিট এ গেল, এও গেল সেই 40 মিনিট, একই সময় যাত্রা শুরু করেছে বলেছে। তাই 40 মিনিটে কত যাবে? এদের আপেক্ষিক গতিবেগ কত? যেহেতু দুজনের মুখোমুখি আসছে, আপেক্ষিক গতিবেগ কি হবে? দুটো গতিবেগের যোগফল, আপেক্ষিক গতিবেগ 90 কিলোমিটার/আওয়ার। এখানে কি আছে? 40 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। 3 2 6, 30, 2 60। তাই 40 মিনিটে দুজনের মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে 60 কিলোমিটার। এরপরে এ দাঁড়িয়ে পড়েছে, এ ধরলাম এ যে বেশি গতিবেগ সম্পন্ন যে ট্রেনটি, সেটি হলো এ, সে দাঁড়িয়ে পড়েছে। বি যে কম গতিবেগ সম্পন্ন, সে চলছে 30 কিলোমিটার/ঘন্টা বেগে। তাহলে বাকি আছে আর 60 কিলোমিটার। 30 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যদি 60 কিলোমিটার যেতে হয়, তাহলে টাইম লাগবে 2 ঘন্টা। তাহলে 40 মিনিট প্রথমে দুজনেই চলেছে, তারপর আবার কম গতিবেগ সম্পন্ন ট্রেনটি 2 ঘন্টা চলার পর মিলিত হয়েছে। তাহলে ট্রেনটি মিলিত হবে কতক্ষণ? 120 + 40, 160 মিনিট। অপশন এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথম 40 মিনিট দুটো ট্রেনটিই চলেছিল, তারপরে বড় যেটি বেশি গতিবেগ সম্পন্ন সেই ট্রেনটি দাঁড়িয়ে গেছিল এবং কম গতিবেগ সম্পন্ন ট্রেনটি চলেছিল। সে 2 ঘন্টা চলার পর তারা মিলিত হয়েছিল। তাহলে প্রথমে 40 মিনিট এবং পরে 2 ঘন্টা, 120 + 40, 160 মিনিট পরে তারা মিলিত হবে। নেক্সট কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 ও 18 দ্বারা বিভাজ্য হবে? এখান থেকে যদি 1 বিয়োগ করে দেওয়া হয়, তাহলে কি হবে? শেষে 5। তাহলে সেটা কিন্তু 12 দ্বারা বিভাজ্য হবে না, কারণ 12 দ্বারা বিভাজ্য হতে গেলে 4 দ্বারা বিভাজ্য হতে হবে এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে, বা 2 দ্বারা, 4 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 1 বিয়োগ করে দিলে সেটা সম্ভব না, তাহলে এটা বাদ দিয়ে দাও। এখানে যদি 1 বিয়োগ করা হয়, সেম, এটাও 4 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে এটাও হবে না। এইটা যদি হয় 3 3 4, 1 বিয়োগ করলে এইটা দেখো 4 দ্বারা বিভাজ্য নয় এবং 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা 12 দ্বারা বিভাজ্য হবে না। এখান থেকে 1 বিয়োগ করলে 336, এটা 4 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, এটা 12 দ্বারা বিভাজ্য এবং এটা 16 দ্বারা বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি হবে। এই সংখ্যা থেকে 1 বিয়োগ করলে 12, 16 এবং 28 দ্বারা বিভাজ্য হবে। যারা ডিভিজিবিলিটি রুল এই চ্যাপ্টারটা পড়োনি, তারা কিন্তু আমার এই চ্যানেলে গিয়ে ডিভিজিবিলিটি রুল সম্পর্কে পড়ে নেবে। কারণ 12 দ্বারা বিভাজ্য কিভাবে হবে, 16 দ্বারা বিভাজ্য কিভাবে হবে, 4 দ্বারা বিভাজ্য কিভাবে হবে, 7 দ্বারা বিভাজ্য কিভাবে হবে, তার জন্য এই নিয়মগুলো জেনে রাখা দরকার। নাহলে এই ধরনের কোশ্চেন তোমরা কিন্তু সলভ করতে পারবে না। ঠিক আছে, 171 কি সংখ্যা? দেখো আবার নাম্বার সিস্টেম থেকে কিন্তু যথেষ্ট অনেক বেশি কোশ্চেন আসছে। এটা এটা কিন্তু তোমাদের করে রাখা দরকার। প্রাইম নাম্বার, ইরেশনাল নাম্বার, ইভেন নাম্বার, কম্পোজিট নাম্বার। দেখো ইভেন নাম্বার তো না, ইভেন নাম্বার হতে গেলে কি হয়? 2 দিয়ে ডিভিজিবল হতে হবে না। ইরেশনাল নাম্বারও না। ইরেশনাল নাম্বার কোনগুলো তোমরা জানো ভালোভাবে, এটা একটা রেশনাল নাম্বার। তাহলে প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার? প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার কি করে জানবে? এর কাছাকাছি যে স্কোয়ারটা আছে, ধরো 13 স্কোয়ার কত? 169। তাহলে 13 থেকে ছোট যে প্রাইম নাম্বারগুলো আছে সেটা দিয়ে এটা ভাগ করে দেখে নিতে হবে। কি কি আছে? 2, 3, 5, 7, 11 এবং 13 নিচে। এটা দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে এটি প্রাইম নাম্বার নয়। 2 দিয়ে ভাগ করা যাবে না। 7 দিয়ে ভাগ করা, 3 দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ। 1 সাথে 8 আর 9, যোগফল 9, সেটা 3 দিয়ে ডিভিজিবল। তাহলে এটা একটা কম্পোজিট নাম্বার, এটা প্রাইম নাম্বার না। আশা করি বুঝতে পারলে। না বুঝতে পারলে তোমরা আমার নাম্বার সিস্টেম
এর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা এবং ডিভিসিবিলিটি রুটের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা খুব ভালো করে দেখে নাও, কারণ পিএসসিতে এই চ্যাপ্টারগুলো থেকে ভরে ভরে কোশ্চেন আসে, একদম প্রচুর পরিমাণে কোশ্চেন এই চ্যাপ্টারগুলো থেকে আসে। নেক্সট কোশ্চেন, নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিলোমিটার বেগে গতিশীল একটি ট্রেনের 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার? তাহলে একটি প্ল্যাটফর্ম যখন অতিক্রম করছে, তাহলে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে প্লাস প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য অতিক্রম করছে। তা ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার এবং প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য 120 মিটার, তা টোটাল 200 মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে। ঘন্টায় 72 কিলোমিটার এর গতিবেগ, তাহলে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে, 18×4 = 72, 20 মিটার পার সেকেন্ড। তাহলে 200 মিটার যেতে 20 মিটার পার সেকেন্ডে 10 সেকেন্ড টাইম লাগবে। অপশন ডি 10 সেকেন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল নয়, অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমানের সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9, সংখ্যাটি কত? তাহলে ধরো একক স্থানের অঙ্ক ধরলাম 1, এটা হচ্ছে একক স্থানের অঙ্ক। দশক স্থানের অঙ্ক ধরলাম 2, বি, এটা হচ্ছে দশক স্থানের অঙ্ক। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে, বি ইন্টু 10 প্লাস এ, এটা হচ্ছে সংখ্যা। তাহলে কোনো একটি সংখ্যার একক স্থানীয় এবং দশক স্থানের অঙ্কের যোগফল 9, কারণ এ প্লাস বি সমান 9। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে পূর্বের অঙ্কদ্বয় স্থান পরিবর্তন হয়েছে, তাহলে এ হয়ে গেছে দশক স্থানের, বি হয়ে গেছে একক স্থানের। তাহলে নতুন সংখ্যাটি কি হবে, এ ইন্টু 10 প্লাস বি। পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর, এইটা আগের এবং বর্তমান এদের ডিফারেন্স হলো 9, তাহলে 10b প্লাস এ মাইনাস 10a মাইনাস বি সমান হচ্ছে 9। তাহলে কত হচ্ছে এটা, 9b মাইনাস 9a সমান হচ্ছে 9। তাহলে b মাইনাস a সমান হচ্ছে 1, আর b প্লাস a সমান হচ্ছে 9। তাহলে b এর ভ্যালু কত, 2b সমান 10, তাহলে b সমান 5। b যদি 5 হয় তাহলে a সমান 4। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি ছিল দশক স্থানের অঙ্ক ছিল b, 50 প্লাস 4 সমান 54। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত? সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য মানে এটা এমআরপি। এমআরপি মানে কি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এটা সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য। এটা হচ্ছে মার্ক প্রাইস যেটা লেখা আছে। তাহলে মার্ক প্রাইস এবং কস্ট প্রাইস এদের রেশিও কি হয়, মার্ক প্রাইস হয় 100 প্লাস প্রফিট। প্রফিট কত হয়েছে, 15%, 15। আর কস্ট প্রাইস 100 মাইনাস ডিসকাউন্ট, কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে, 20%। তাহলে মার্ক প্রাইস এবং কস্ট প্রাইসের রেশিও হলো 125/80। 5, 23, 5, 16, অর্থাৎ 23/16। সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য অর্থাৎ মার্ক প্রাইস হলো 550 টাকা, তাহলে সেটা অনুপাতের হিসাবে 23, অর্থাৎ 550 ডিভাইডেড বাই 23। কি জানতে চাইছে, প্রকৃত মূল্য, কস্ট প্রাইস ইন্টু 16। 23 2 46, 9 90, অলমোস্ট 4-এর কাছাকাছি, 23 4 92, 24 ইন্টু 16, 16 4 64, 4 থেকে 6, 32 আর 6 38, 384। তো 24 হবে না, তো এটা 23 দশমিক সামথিং হবে। তাহলে 550/23 করলে 23 46, 9 90, 23 69, 21.210, 23 9 207, 23.9 ইন্টু 16, তাহলে 284 থেকে ইন্টু 0.1, এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 0.1 করলে 1.6, 382.4।
এটা হবে কারেক্ট উত্তর। এখানে 382.4 কোনো অপশন নেই, তাহলে হয় 380 হবে, নাহলে নানা উত্তর হবে। 382.4 এটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করুন, ডিভিশন অ্যালগরিদম ব্যবহার করুন। দেখো ডিভিশন অ্যালগরিদম কি, এই ব্যাপারটা জানতে হবে। ডিভিশন অ্যালগরিদম হলো, ডিভিশন অ্যালগরিদম বলে যদি ধরো ইন্টিজার হয় এ বি, তাহলে সেক্ষেত্রে এ ইকুয়ালস টু বি ইন্টু পি প্লাস কিউ, এরকম একটা সেট অফ পি অ্যান্ড কিউ পসিবল, যেখানে কিউ হবে 0 থেকে বড় অথবা সমান এবং বি এর থেকে ছোট। দেখো প্রথমের ক্ষেত্রে 24 ইন্টু, এখানে এটা এ, এটা বি, এটা পি, এটা কিউ, তাহলে কিউ অর্থাৎ 2, এটা 0 থেকে বড় অথবা সমান, স্যাটিসফাইড। 2 থেকে ছোট, এটা স্যাটিসফাই করছে না, তাহলে এটা হবে না। অপশন বি, কিউ অর্থাৎ 4, 0 থেকে বড় অথবা সমান, স্যাটিসফাই করছে। 2 থেকে ছোট, এটা স্যাটিসফাই করছে না, তাহলে এটা হবে না। সি, এখানে দেখো এটা আছে 0, তাহলে 0 কিউ যেটা, সেটা 0 থেকে বড় অথবা সমান, স্যাটিসফাই করছে, এবং 2 এর থেকে ছোট, এটা স্যাটিসফাই করছে, তাহলে অপশন সি হবে। তাহলে এই অঙ্কটা করার জন্য এই ডিভিশন অ্যালগরিদমটা জানা একান্ত প্রয়োজনীয়। এই ডিভিশন অ্যালগরিদমটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই কোশ্চেনটা একটু অন্যরকম, এই কোশ্চেন সচরাচর অন্যান্য কম্পিটিটিভ এক্সামে দেখা যায় না। এই ডিভিশন অ্যালগরিদমটা একটু মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন, একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারিতে আছে, প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা গাছ অতিরিক্ত আছে। বাগানটিতে কতগুলি সারি আছে? ধরো এক্সটি সারি আছে, প্রতিটি সারিতে এক্সটি চারা গাছ আছে, তাহলে 6টি চারা গাছ অতিরিক্ত আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 127। ঠিক আছে, তাহলে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেলো 6টি চারা গাছ অতিরিক্ত আছে, টোটাল চারা গাছ 127টি। এক্স স্কোয়ার সমান 121, 121 কার স্কোয়ার? 11 স্কোয়ার, তাহলে এক্স ইকুয়ালস টু 11। অপশন সি 11, অর্থাৎ বাগানটিতে 11টি সারি আছে, প্রতি সারিতে 11টি করে চারা গাছ লাগানো হয়েছে, 6টি চারা গাছ এক্সট্রা আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল, 3টি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল হল 343। প্রথম এবং তৃতীয়টির মধ্য সমানুপাতি কত? তাহলে এ বি সি, ঠিক আছে? 3টি সংখ্যার গুণফল বলেছে, এ ইন্টু বি ইন্টু সি, এ বি সি অর্থাৎ 343। মধ্য সমানুপাতি বি ইকুয়ালস টু কি হয়? রুট ওভার এসি, তাহলে এসি মানে কি? 343 বাই বি, তাহলে বি স্কোয়ার সমান এসি, এসি জায়গায় আমি লিখতে পারি বি স্কোয়ার বাই 343 বাই বি, তাহলে বি কিউব সমান 343। 343 কার কিউব? 7-এর কিউব, 7 7 49 ইন্টু 7, 63 28 আর 6 34 7-এর কিউব হলো 343, তাহলে বি ইকুয়ালস টু 7। তাহলে মধ্য সমানুপাতিক হলো 7। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারলে। যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে সেটা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 5:13, যদি গোসাগু হয় 11 তাহলে সংখ্যাদ্বয় কত? দেখো দুটি সংখ্যা 5 আর 13, দুটি সংখ্যা ধরলাম 5x আর 13x, তাহলে 5x এবং 13x এর গসাগু কত? x, তাহলে x সমান কত? 11, তাহলে সংখ্যা দুটি কত? 11 দিয়ে গুণ করতে হবে, 55 ইন্টু 3 4 1 143, 55 এবং 143, খুবই সহজ। আশা করি বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন, 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11। এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? তাহলে 100 টাকা 9:11 অনুপাতে ভাগ করে দেওয়া হলো, তাহলে এ পাবে কত? এ পাবে 100 ইন্টু 9 ডিভাইড বাই 20, অর্থাৎ 45 টাকা। বি পাবে 100 ইন্টু 11 ডিভাইড বাই 20, 20 পাচ্ছে 100,
55 টাকা। তাহলে এ পাবে 45 টাকা, বি পাবে 55 টাকা। 45 এবং 55, খুবই সহজ কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই বোধহয় শেষ কোশ্চেন ছিল। হ্যাঁ, এটাই শেষ কোশ্চেন ছিল। যারা এই ভিডিওটা শেষ অবধি দেখলে তারা আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9593957090। যদি তোমাদের প্রিপারেশন রিলেটেড কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে জানাতে পারো। এবং নাম্বার সিস্টেম, ডিভিসিবিলিটি রুল, এই চ্যাপ্টারগুলো আমার ভিডিওতে প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। সেই ভিডিওগুলো দেখে নেবে, কারণ পিএসসির বিভিন্ন এক্সামে আমি দেখছি নাম্বার সিস্টেম এবং ডিভিসিবিলিটি রুল থেকে বেশ ভালো কোশ্চেন আসছে। তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং আমি তোমাদেরকে ভিডিও দিতে থাকবো, তোমাদেরকে সাপোর্ট করতে থাকবো। আশা করি তোমাদের সিলেকশন হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।